নমস্কার, আমি রাজীব। শুরু করছি আকাশ বার্তার সঙ্গে। আমরা আসন্ন বিধানসভা নির্বাচনের হাল হাকিকাত জানার চেষ্টা করছি কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে। সেই সব রাজনৈতিক ব্যক্তিত্বরা কোনো না কোনো দলের প্রার্থী হয়ে এবারে লড়ছেন বিধানসভা নির্বাচনে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কে রয়েছেন আকাশ বার্তার সঙ্গে। একসময় হাওড়ার ডোমজুর বললে লোকে জানতো তার নাম। দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা হলেও আপাদমস্তক নিপাট ভদ্রলোক বলেই জনপ্রিয়তা আম জনতার কাছে। মন্ত্রী হিসেবে সামলেছেন রাজ্যের সেচ, বন, কারা, অনগ্রসর শ্রেণী উন্নয়নের মতো এক গুচ্ছ দপ্তর। শুধু কুসুমাতীর্ণ রাজনৈতিক জীবনে একটাই কাঁটা, কিছুদিনের জন্য ঘাসফুল ছেড়ে পদ্মফুলে নাম লেখানো। যদিও বিজেপির সেই অধ্যায় ছেড়ে ফের ফিরেছেন মমতা অভিষেকের ছত্রছায়ায়। আমরা যাকে ভিক্ষাদি ভাবিও না, আমি কোনোদিন আবার তার থেকে কিছু পাবো। আমি রাজীব বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে যাচ্ছি, এই ভোটটা আমি আপনাদের কাছ থেকে ধার হিসাবে চাইছি, লোন হিসাবে চাইছি, ঋণ হিসাবে চাইছি, যে আগামী 5 বছর আপনাদের জন্য কাজ করে আমি সুদ সময় পরিশোধ করবো। আমি কথা দিয়ে গেলাম। দীর্ঘদিন দলের নির্দেশে ত্রিপুরায় থাকার পর সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে এবার বিধানসভা নির্বাচনে দেবরায় প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিদায়ী বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের ছেড়ে যাওয়া পশ্চিম মেদিনীপুরের আসনে ফের ঘাসফুল ফোটাতে দিনরাত এক করে তিনি ছুটে বেড়াচ্ছেন ডেবরার এ প্রান্ত থেকে ও প্রান্তে। আচ্ছা, ডেবরাতে তো প্রথম দফাতেই নির্বাচন, কেমন সাড়া পাচ্ছেন প্রচারে? এত বড় কেন্দ্র, সব জায়গায় পৌঁছতে পারছেন তো? না, দেখুন, আপনারা জানেন যে আমার একটা প্রচার করার ধরন একটু অন্যরকম থাকে। কারণ আমি মনে করি মানুষের কাছে পৌঁছানোটা সবথেকে বড় ব্যাপার, এবং মানুষের কাছে পৌঁছে যদি মানুষকে ঠিকমতো জনসংযোগের মাধ্যমে যদি ভোটের আবেদন করা যায় এবং মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা, ডেফিনেটলি মানুষের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে কিছু না কিছু সমস্যা চাহিদা থাকে, সেগুলোকে নিয়ে যদি অ্যাড্রেস করা যায় এবং ঠিকমতো প্রচার করা যায়, আমি ঠিক সেইভাবেই এখানে একদম গ্রাম্য এলাকা, কখনো পায়ে হেঁটে, কখনো মোটরসাইকেলে চেপে, কখনো আমার পদযাত্রার মাধ্যমে, কখনো পাড়া বৈঠক করে, কখনো চাটাই বৈঠক করে, কখনো তাদের সাথে বসে খাওয়া দাওয়া করে, একটা গ্রাম্য প্রচার যেরকম হয় ঠিক সেই ধরনের প্রচার এবং মানুষের সাথে জনসংযোগ, এটাই হচ্ছে আমার মূল হাতিয়ার। কেন আপনারা তো জানেন এটা তো এটা ভৌগোলিকভাবে বিরাট এরিয়া, এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 14টা গ্রাম পঞ্চায়েত এরিয়া, প্রায় 3.5 লক্ষ মানুষের বাস এখানে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বহু প্রত্যেক কটা অঞ্চলে তো অনেকবার টাচ করেছি, কিন্তু হয়তো একদম কোনায় কোনায় বলতে পারেন, প্রত্যন্ত জায়গায় এখনও অবধি পুরো জায়গায় পৌঁছানো হয়নি। আমার কর্মসূচি চলছে, একদম 20 তারিখ অবধি এই কর্মসূচি চলবে। একদিকে যেমন প্রচার, জনসংযোগ ইত্যাদি, পাড়া বৈঠক ইত্যাদি, এবং তার সঙ্গে সঙ্গে আবার বড় বড় সভা, ছোট ছোট মিছিল, যেমন গত 2 দিন আগে একটা বিশাল মহামিছিল করেছি ডেবরা অডিটোরিয়াম থেকে শুরু করে ডেবরায়। এগুলো প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে হবে, এবং সেই প্রচার এবং শেষ 7 দিন একদম প্রচারটাকে যাতে তুঙ্গে নিয়ে যাওয়া যায় তার জন্য যা যা করা হবে। আপনি তো শেষবার বিধায়ক ছিলেন ডোমজুড়ে, এখানে নতুন। আপনার মূল প্রতিপক্ষ বিজেপির প্রার্থী কিন্তু এখানকার ভূমিপুত্র। বিজেপি তো এখন থেকেই লড়াইটাকে ভূমিপুত্র বনাম বহিরাগত তকমা দিতে চাইছে, কি বলবেন? আচ্ছা, আমি প্রথম কথা বলি যে এই যে ভূমিপুত্র আর বহিরাগত, প্রথম মনে করি আমি ভারতীয় নাগরিক, ভারতবর্ষের প্রত্যেক কটা জায়গায় যাওয়ার এবং আমার দরকার হলে প্রয়োজনীয় নির্বাচনে লড়ার অধিকার আছে। তারপরে আমি হচ্ছি একজন আদ্যপ্রান্ত বাংলার মানুষ, বাঙালি। সুতরাং বাংলার এবং বাঙালির হয়ে যে কোনো জায়গায় নির্বাচনে লড়া শুধু না, যে কোনো জায়গায় যাওয়ার, মানুষের কাছে পৌঁছানোর অধিকার আছে। আমি একটা রাজ্যের 2 টার্মের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলাম। আমার সুভাষিস ওমের কী পরিচিতি আছে আমি জানি না, কেন এই এলাকার ডেবরার মানুষই বলছে, তাকে নামও শুনিনি, দেখিনি, কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়কে বাংলার কোনায় কোনায় সকল মানুষ জানেন। এক। দ্বিতীয়, আমি সুভাষিস ওমকে প্রশ্ন করি, আমাকে যখন উনি বহিরাগত বলছেন, প্রথম কথা উনি নিজে কোথায় থাকেন আগে সেটার খোঁজ খবর করুন। হয়তো হতে পারে তার অঞ্চলটা ডেবরা, কিন্তু তিনি তো কর্মসূত্রে অন্য জেলায় থাকেন। আর তৃতীয়, আমি একটা প্রশ্ন করি, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গুজরাটি হয়ে, গুজরাটের বাসিন্দা হয়ে যদি উত্তরপ্রদেশের আপনার বেনারস থেকে নির্বাচনে লড়তে পারেন,
ওনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথির ভূমিপুত্র হয়ে যদি গিয়ে অনেক দূরে গিয়ে নন্দীগ্রামে, এখন তো আবার শুনছি ভবানীপুরে যদি দাঁড়াতে পারেন, দিব্যেন্দু অধিকারী ওনার ভাই যদি ওনার কাঁথি ছেড়ে এগরায় গিয়ে দাঁড়াতে পারেন, লকেট চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বর, পরে শুনেছিলাম নরেন্দ্রপুরে থাকেন, তিনি যদি গিয়ে চুঁচুড়ায় দাঁড়াতে পারেন, রূপা গাঙ্গুলি দক্ষিণ কলকাতার মানুষ হয়ে যদি সোনারপুরে দাঁড়াতে পারেন, তাহলে তো রাজীব বন্দ্যোপাধ্যায়কে তো আমার মনে হয়, আমি এত পরিচিত মুখ, মানুষের সাথে এত মিশেছি, আর ডেবরায় আমার সেচ দপ্তর থেকে প্রচুর কাজ করা আছে, ইভেন বন দপ্তরও যখন ছিলাম। সুতরাং মানুষ রাজীব বন্দ্যোপাধ্যায়কে চেনেন, জানেন। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, আগামী নির্বাচনের ফলাফল ঘোষণা হলে মানুষ প্রমাণ করে দেবে যে কে অরিজিনালি ভূমিপুত্র আর কে বহিরাগত। আর এটুকু আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, রাজীব বন্দ্যোপাধ্যায় যে কোনো কনস্টিটিউয়েন্সি অত্যন্ত সিরিয়াসলি করে। রাজীব বন্দ্যোপাধ্যায় কখনো কোনো জনপ্রতিনিধি হয়ে জনপ্রতিনিধিত্ব করার জন্য যেভাবে আমি নার্সিং করি একটা বিধানসভা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো ভূমিপুত্রের ক্ষমতা নিয়ে অত ভালো কাজ করবে যা আমি একজন করব, এবং আগামী 5 বছর আমি এটা প্রমাণ করে দেবো ডেবরার মানুষকে। হঠাৎ করেই আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। সেই সময় দলের অন্দর থেকে নানা রকম বিরূপ মন্তব্য শুনতে হয়েছিল, এমনকি শুনতে হয়েছিল আপনি নাকি গদ্দার। যন্ত্রণা হয়নি? শুনুন, এটা তো স্বাভাবিক জিনিস। একটা ঘরে থেকে আর একটা ঘরে চলে যাওয়া, সেটা তো নিশ্চিত সবার কাছে একটা দুঃখের থাকে। তার মধ্যে থেকে এটা তো ঠিক, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আমার কোনো রাগ ছিল না, হয়তো একটা অভিমান হয়েছে, কিন্তু রাগ হয়তো কোনো নেতৃত্বের উপরে ছিল। আমার শুধু ওইটুকু মনে হয়েছিল সেই সময় যে হয়তো নেত্রী যদি একবার নিজে হস্তক্ষেপ করতেন তাহলে হয়তো জিনিসটা মিটে যেত। সেই সময় যাই যে কোনো কারণে হোক, যে অতীত, এবং আমি তো বেশি দিন ঘর থেকে অন্য ঘরে যাই, মানে গিয়েছিলাম খুব সামান্য সময়ের জন্য, কয়েক মাসের জন্য। এবং আমার তো মনে হয় সেই রবি ঠাকুরের কথায় যে আসল ঘরে যে ফিরে আসে সেটাই তার নিজের ঘর হয়ে যায়। তো আমি আমার নিজের আসল ঘরে আমি ফিরেই এসেছি, এবং এই ঘরে মানে যখন আমি অন্য ঘরে চলে গেছিলাম তখনও আমি খুবই একটা বলতে পারেন যে নিজে একটা কেমন যেন আনইজিনেস ছিল আমার মধ্যে। আমিও বুঝতে পারতাম যে হয়তো ঠিক জায়গায় আসিনি, কারণ আমার সংস্কৃতি, আমার কালচার, আমার বেড়ে ওঠা, আমার পরিবার একটা অন্য সংস্কৃতির আমরা মানুষ, সেখানে সেই সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারছিলামও না। এবং দেখুন, প্রত্যেক এই ঘরে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী ছিলেন, যিনি সব ব্যাপারে মানবিক মুখ, সব ব্যাপারে ডেকে যেমন বকতেও পারেন তেমনি আদরও করতে পারেন। মানে ন্যাচারালি আমরা তখন আমি তো বেসিক্যালি ফিল করতাম যে একটা খুব ভুল সিদ্ধান্ত হয়ে গেছে। তখন যাই হোক, নিয়তির যখন পরিহাস থাকে, আমার বাবা বলতেন যে নিয়তি যখন টানে তখন সে এমনি আত্মহত্যার প্রবণতা হয়। তো ভুল করেছিলাম, কিন্তু দিদি অভিষেক আমাকে আবার আপন করে নিয়েছেন, এবং তখন যারা যা বলেছিলেন আবার তারাই আমায় পরে আমি দেখেছি আবার মাথায় তুলে নিয়েছেন। তো সুতরাং এটা অঙ্গ, আমি ভুল থেকে শিক্ষা নিয়েছি, ভুলটাকে কন্টিনিউ না করে শিক্ষা নিয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোটাই হচ্ছে আমার মনে একটা ভালো কাজ, এবং ভুল মানুষ মাত্রই করে। তো সুতরাং আমি এখন নতুন করে নতুন জীবন শুরু করেছি। আশা করি সকলের শুভেচ্ছা, দিদির আশীর্বাদ, অভিষেকের শুভকামনা নিয়ে আবার নতুনভাবে একটা ইনিংস চালু হবে। আচ্ছা, বিজেপিতে কি এমন হয়েছিল যে আপনাকে আবার ফিরে আসতে হলো তৃণমূলে? দেখুন, অনেক সময় মানুষের মান অভিমান রাগ করে মনে হয় এই ঘরটা আমার ভালো নয়, তো ওই ঘরে গেলে ভালো। ওই একটা কথা আছে না, নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস, ওপরেতে সর্বসুখ আমার বিশ্বাস। তো ওইখানে গিয়ে যখন দেখলাম যে সর্বসুখ তো দূরের কথা, এখানে সর্বকষ্টে জর্জরিত বঙ্গ বিজেপির কী হাল, যারা এখন ওখানে রয়েছেন তারাও বুঝতে পারছেন। আর আমার তো মনে হয় বর্তমানে যারা বিভিন্ন জায়গায় প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টি, তারাও উপলব্ধি করতে পারছেন। তো আমিও দেখলাম যে না, এই জায়গাটা হয়তো একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছি, চলে এসেছি, কিন্তু দেখুন একটা দীর্ঘদিন একটা ঘরে আপনি যদি থাকেন, একটা অন্য ঘরে সেট হতেও একটা টাইম লাগে, এবং আমি উপলব্ধি করলাম যে এই ঘরে মনে হচ্ছে আমার ঠিকমতো হয়তো সেই জায়গা হবে না। তো আমি তখন দেখলাম যে যদি পুরনো ঘরে ফিরে যাই সেটাই আমার পক্ষে মঙ্গল, আর যদি পুরনো ঘরে নাও ফিরতাম, আমি হয়তো, আপনারা জানেন একটা সময় আমি কর্মসূত্রে অনেক জায়গায় আমি কাজ করেছি, হয়তো আমি ভেবেই নিয়েছিলাম যে যদি আমাকে পুরনো ঘরে না ফিরতে হয় তাহলে হয়তো রাজনীতি থেকেই অবসর নেব। আমি কাজ বাদ দিয়ে, রাজীব বন্দ্যোপাধ্যায় মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, রাজীব বন্দ্যোপাধ্যায় মানুষ আর কাজ ছাড়া থাকতে পারে না। সে তো বুঝলাম, কিন্তু কোনো জায়গা থেকে পুরনো জায়গায় যখন আবার ফিরে আসা হয় তখন লড়াইটা তো অনেক কঠিন হয়ে যায়, আবার প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হয়। কেমন ছিল সেই সব দিন? দেখুন না, এটা তো আমি বলবো যে কর্মীরা কিন্তু আমাকে, সারা বাংলার কর্মীদের আমি বলবো, তারা কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমি যখনই যেখানে যেতাম অত্যন্ত স্নেহ করতাম। তারা বরঞ্চ একটু দুঃখিতই হয়েছিলেন, হতাশ হয়েছিলেন যখন আমি ছেড়ে গেছিলাম।
কিন্তু আমি যখন জয়েন করি তারপরে যে উৎসাহ উদ্দীপনা আমি দেখেছিলাম, এবং ওর থেকে আমাকে কেউ SMS-এ, কেউ ফোন করে, কেউ চারিদিকে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন সেই সময় কর্মীদের জমায়েত উৎসাহ, এবং এটা তখন প্রমাণ করেছিলাম। তারা সবাই খুশি হয়েছিল যে দাদা নিজের ঘরে ফিরে এসেছেন, এর থেকে কিছু হয় না, ঘর বাপসি হয়েছে, এবং তারা অত্যন্ত খুশি ছিলেন। এবং আমার মানিয়ে নিতে কোথাও কষ্ট হয়নি। হয়তো দু একজন নেতৃত্বের সঙ্গে হয়তো একটা দূরত্ব ছিল, তাই সেটা নিজেই আমি দূরত্বটাকে ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিকই তো, অনুশোচনার আগুনে পুড়েই তো মানুষ খাঁটি সোনা হয়। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আমাদের সঙ্গে রয়েছেন ডেবরার তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই কেন্দ্রে হুমায়ুন কবির গতবার জিতেছিলেন 11,000-এরও বেশি ভোটে। এবার তো SIR হয়েছে, অনেক হিসেবই উল্টে পাল্টে গেছে। কোনো আশঙ্কা হচ্ছে না? এটা ঠিক, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের কিছু মহিলা ভোটার, কিছু তৃণমূল কংগ্রেসের ভোটারদের ইচ্ছাকৃত, আজকেও আমি এক জায়গায় গেছিলাম, আরও একটা যখন অঞ্চলে ঘুরছি, কোনো জায়গায় বলছে 160টা আমাদের অঞ্চল থেকে বাদ দিয়ে দিয়েছে। আজকেও এক জায়গায় গেলাম, কেউ বলছে 100 কতজন বাদ দিয়ে দিয়েছে। তো SIR করে, আচ্ছা সব থেকে অবাক কথা, এরা সনাতনী করে, হিন্দু করে। আমি গত পরশুদিন একটা জায়গায় প্রচারে গেছিলাম, আপনি নিজেও জানেন আমি রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের একজন সভাপতি। আমরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে পুরোহিত ভাতা এইগুলো সব ব্যবস্থা চলছে। আমাকে সেই পুরোহিত বলছে যে দাদা বিশ্বাস করুন, আমার স্ত্রী দুজনে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে যাচ্ছি, আমাদের সব ডকুমেন্টসে যে সব জমা দিয়েছে, আমাদেরই ভোটাধিকার কেড়ে নিয়েছে। তো এই তো SIR, তাহলে মনে হয় এরপরে আশেপাশে তার পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারাও সবাই ছিলেন, এরপরে মনে হচ্ছে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দেবে। SIR করে এটা ঠিক যে তারা তৃণমূলকে টার্গেট করেছে, ইচ্ছাকৃতভাবে তৃণমূলের ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছে। আমার দৃঢ় ধারণা তাতে হয়তো ঠিকই যে সাময়িকভাবে নিশ্চিতভাবে তৃণমূল তো একটু ক্ষতিগ্রস্ত হলো, যেহেতু আমাদের নিজেদের চিহ্নিত ভোটারদের নাম বাদ দিয়েছে, এবং এখনও অবধি আপনার অ্যাডজুডিকেশন যেগুলো পুরো রয়েছে সেগুলো ক্লিয়ার করেনি। 6 তারিখ অবধি অলরেডি ফাইনাল ভোটার লিস্ট দিয়ে দিয়েছে। আমি দেখতে পেলাম যে গতবারে যা ভোটার ছিল তার থেকে 3-4 হাজার এমনি আরও কমে গেছে। সুতরাং এটা তো একটা লস। কিন্তু তেমনি আমি মনে করি যে আমি মানুষের কাছে যেভাবে পৌঁছাচ্ছি, বিজেপির ভোট ভাঙবে, অন্য রাজনৈতিক দলের ভোট ভাঙবে, এবং আমি এখানে এখনও স্পষ্ট বুঝতে পারছি এখানে লড়াইটা কিন্তু দ্বিতীয় তৃতীয়র জন্য বামপন্থী এবং ভারতীয় জনতা পার্টি হচ্ছে। বামপন্থীরা এগিয়ে না যায়, বামপন্থীরা এগিয়ে যেতে পারে, বামপন্থী এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে এই লড়াই হচ্ছে, এবং সেই লড়াইতে তারা লড়ুক, আমরা মানুষের পাশে থাকার জন্য যে লড়াই, আমরা সেই লড়াই লড়ছি। সুতরাং আমার মনে হয় না SIR করে এটা, আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কাছে এটা বুমেরাং হবে, তাদের বিরুদ্ধেই এটা যাবে। নতুন জায়গা, অভাব অভিযোগের প্রকৃতিরও নতুন, মানুষগুলোও তো নতুন। কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রচারে বেরিয়ে? দেখুন, আমি বলি যে প্রচুর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় ডেবরার বুকে করেছেন। ডেবরার বুকে অডিটোরিয়াম হয়েছে, ডেবরার বুকে ITI হয়েছে, ডেবরা কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল, তারপরে এখানে বালিচকের ফ্লাইওভার তৈরি হচ্ছে, এরকম অনেক কাজ হয়েছে। আমার প্রথম লক্ষ্য হবে, দেখুন আমি মনে করি একটা রাজনৈতিক নেতা প্রার্থী হলে তার কাজ হয় প্রতিশ্রুতি বিলি করা। আমি আবার এখান থেকে ভিন্ন, আমি একদম প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না, আমি কর্মে বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি। আমি জানি এখানে মানুষের দৈনন্দিন জীবনের পথ চলতে গিয়ে আমি দেখেছি প্রচুর কাঁচা রাস্তা, গ্রাম্য রাস্তা আছে। আমি এখানে দেখেছি মানুষের একটা বড় সেতু, টাবাগাড়া বলে সেতু, তার একটা চাহিদা রয়েছে। আমি এই হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, ICU করতে হবে, ডায়ালিসিস ইউনিট আছে, অনেক কাঁচা বাড়ি আছে, পাকা করতে হবে, প্রচুর বার্ধক্য ভাতা, বিধবা ভাতার ডিমান্ড আছে, একটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড করার প্রয়োজনীয়তা আছে। বালিচকের যে ফ্লাইওভার হচ্ছে, কেন্দ্রীয় সরকারের রেল দপ্তর দীর্ঘদিন বঞ্চনা করছে বলে রাজ্য সরকার কাজটা করে দিয়েও কমপ্লিট করতে পারছে না, সেই জট কাটিয়ে বালিচকের ফ্লাইওভারটাকে তৈরি করা। তারপরে আমি যেহেতু নিজে খেলাধুলা ভালোবাসি, মেদিনীপুরের মানুষও খেলাধুলা ভালোবাসে, একটা স্টেডিয়াম তৈরি করা। তো এইরকম অনেকগুলো কাজ আছে। তারপরে প্রচুর এখানে আদিবাসী মা ভাই বোনেরা থাকেন, সাধারণ দরিদ্র পরিবারের মানুষজন থাকেন, তাদের জন্য পাট্টার ব্যবস্থা করা, রেকর্ড করা। তো এইরকম কিছু কাজকর্ম আমার চিন্তাভাবনা আছে। কিন্তু আমি সব জায়গায় একটাই কথা বলছি যে প্রার্থীও আমি কোনো প্রতিশ্রুতি দেবো না। আমি জানি আপনাদের কি সমস্যা, আমাকে সুযোগ দিন। বিগত দিনও আমি যেখানে থেকে যতবার নির্বাচিত হয়েছি, আমি ততবার মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে, মানুষের জন্য কাজ করেছি, এবং এবারও সেখানে কোথাও অন্যথা হবে না। যখন যেভাবে মানুষ চাইবেন আমার পাবেন, এবং মানুষের জন্য প্রয়োজন কী কী আমি দেখছি, আমার প্রথম কাজ হবে মানুষের জন্য সেই সমস্ত কাজ করে দেওয়া।
নিয়োগ দুর্নীতি তো এবার সব থেকে বড় ইস্যু। আপনার এই অঞ্চলে কতটা প্রভাব ফেলবে সেই ইস্যু? ও মনে হচ্ছে না। মানুষ এখানে আমি যা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার উন্নয়নের প্রকল্প পরিষেবা ঢালাও দিয়েছেন, মানুষ অত্যন্ত খুশি। কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু রাস্তা টাস্তা বাড়ি এই যেগুলো বললাম আমি, যেমন টেপাগাড়া সেতু, একটা বিরাট ডিমান্ড। এই বালিচকের ফ্লাইওভারটাকে কমপ্লিট করার বিরাট ডিমান্ড। একটা হসপিটালটাকে যদি আইসিইউ করা যায়, ডায়ালিসিস ইউনিট করা যায়, পাকা বাড়ি করা যায়, আমার ভূমিহীন যারা আদিবাসী ভাই বোনেরা, সাধারণ দরিদ্র পরিবার যারা রয়েছেন, তাদের যদি পাট্টা জমির এগুলো দেওয়া যায়, পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল যদি বাড়ি বাড়ি দেওয়া যায়, মানুষ এগুলো চেয়েছে। এবং মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমরা পাবো। সুতরাং এই জায়গাটাতে আমাদের কিছু করতে হচ্ছে না। তারা নিজেরাই বলছে যে দিদি ছিল, দিদি আসবে, কিন্তু দাদা এই কাজগুলো করতে হবে। তো আমার মনে হয় না কোথাও কোনো সমস্যা হবে। এবং দুর্নীতির ইস্যু আজ অবধি আমি এত জায়গায় ঘুরেছি, কেউ সেইভাবে কিছু বলেননি। আর এটা তো ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না, তিনি তো তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন। এবং আমরাও নিশ্চিতভাবে কোথাও কোনো দুর্নীতি থাকলে আমরা তাকে সঙ্গে সঙ্গে, এই দল তার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। অন্য দল যখন নিতে পারে না, কিন্তু আমাদের দল সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এই ধরনের আছে। দেখুন, নিয়োগ দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড মানুষ দেখেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড দেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। তারপরে আপনারা জানেন কিছু বাই ইলেকশন হয়েছে, কিছু লোকসভা ইলেকশন হয়েছে, সুতরাং তাতেও কোনো ফল পড়ে, বরঞ্চ তৃণমূল ভালো রেজাল্ট করেছে। সুতরাং আমরাও আশাবাদী যে এবারে তৃণমূল ভালো ফলাফল করবে। আপনি দেখবেন নতুন মমতা বন্দ্যোপাধ্যায় যে 10 প্রতিজ্ঞা দিয়েছেন, তার মধ্যে সব কাঁচা বাড়ি পাকা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন বার্ধক্য ভাতা হবে। তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মানুষের একটা আস্থা, বিশ্বাস, ভরসা আছে, এবং সেটা বাংলার মানুষ, বাংলার মেয়েরা, বাংলার মহিলারা, বাংলার মানুষেরা বিশ্বাস করে, তারা মমতাদির উপরে আস্থা রাখে। দলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ নিয়ে কি বলছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, শুনবো ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আচ্ছা, আপনি তো আগেই বলেছেন যে এখানে বারবার প্রার্থী বদলের অভিযোগ করে সাধারণ মানুষ। তা বিজেপি তো বলছে যে এর ফলে আপনারা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ হয়ে গেছেন, তাদের কাছে লড়াইটা অনেক বেশি সহজ। কি বলবেন? আমি মনে করি ভারতীয় জনতা পার্টির এখানে কোন্দল বলবো না, গণ্ডগোল বলবো। এখানে ভারতীয় জনতা পার্টি তাদের নিজেদের সাংগঠনিক অবস্থা কি আপনার বলুন, যে তাদের আমার কোন্দল না দেখে তাদের নিজেদের গণ্ডগোলটা দেখুক। তাদের মণ্ডল আর গণ্ডগোল যা হয়ে আছে, আমি যা দেখছি, 4 তারিখ ফল যখন ঘোষণা হবে, ভারতীয় জনতা পার্টি টের পাবে। আর আমাদের একটাই গোষ্ঠী, একটাই লবি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাইরে কিছু নেই। হ্যাঁ, আমাদের দেখুন, একটা দল যখন বড় হয়, কোথাও কোথাও সবারই একটা মনে হয় এটা রামকৃষ্ণ মিশনও নয়, আর ওই আমাদের পীরজাদাদের শরীফও নয়। সুতরাং এইখানে একটা দলের সবার মধ্যে ন্যাচারালি দল যত বড় হয়, আমার আপনাকে পছন্দ না হতে পারে, আপনার আমার পছন্দ না হতে পারে, কিন্তু দিনের শেষে গিয়ে সবার পছন্দের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তো আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, প্রার্থী করেছেন, নির্বাচন, সবাই একযোগেই তো এইখানে ডেবরা। এখন দেখুন, সবাই একযোগে কাজ করছে, কেউ নেই, প্রত্যেকে, কোথাও কোনো কোন্দল নেই, একদম সবাই একযোগে রাস্তায় নেমেছেন, একযোগে প্রার্থীরা প্রচার করছেন, একযোগে দলকে জেতানোর চেষ্টা করছেন। একটা দলে দীর্ঘদিন থাকার পরে কেউ হয়ে যান কাজের মানুষ, কেউ হয়ে যান কাছের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূলে আপনার কাছের মানুষকে? তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেই তো সব লোককে পাওয়া হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ভালোবাসবেন, পছন্দ করবেন, সবাই তাকে ভালোবাসবে। সুতরাং আর কাছের লোক বলে আমি স্পেসিফিক একটা নাম বললাম, আমাকে কিন্তু যাই বলুন, প্রচুর নেতৃত্ব যারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন, তারা দুঃখিত হবে। সুতরাং আমার মনে হয় সবাই আমায় ভালোবাসেন, আমিও সবাইকে সম্মান করি, রেসপেক্ট দিই। আর সর্বোপরি দিদি আর অভিষেক তো রয়েছেন। আমাদের দলের তো 2 সুপ্রিমো, এক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি অতুলনীয়, যার কোনো তুলনা নেই। তারপরেই দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ন্যাচারালি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী, সেখানে রাজীব ব্যানার্জির কোনো প্রয়োজন আছে? রাজীব ব্যানার্জি ঠিক আছে, আমি যাবো মানুষের কাছে, কিন্তু আলটিমেটলি আমি কি? আমি তো প্রতীক বলুন, সিম্বল আছে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির, তো আমি সেটাই বলছি। এবার একটু অন্য কথায় আসি। রাজীব বন্দ্যোপাধ্যায় সবসময় স্লিম অ্যান্ড ট্রিম, রহস্যটা কি? নিজেকে ঠিক রাখার চেষ্টা করি, এর থেকে কোনো এদের রহস্য কিছু নেই। একটু হাঁটাহাঁটি, একটা খাওয়া টাওয়া ঠিকঠাক করা, একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা,
আর এইবার নির্বাচনের সময় তো আমাদের এত পরিশ্রম করতে হয়, ন্যাচারালি এমনি আরও স্লিম হয়ে যাবো, কোনো অসুবিধা নেই, সেটাকে ধরে রাখতে হবে। আমি দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি অত্যন্ত কাজ পাগল ছেলে, আমি কাজ করতে ভালোবাসি। এমনকি আমার এখনও মনে আছে, আমার বাড়িতে আমার দিদা ঠাকুমা এরাও বলতো যে আমার পায়ে, মানে যখন আমি একদম শৈশবে ছিলাম বা ছাত্র অবস্থায়, যে আমার পায়ে চাকা লাগানো আছে। পরবর্তীকালে আমার মা বলতেন যে রোববার দিনও আমি বিশ্রাম নিতাম না, আমি রোববার দিনও ছুটতাম কোথায় কী করা দরকার আছে। তো বিশ্রামের থেকে আমার মনে হয় কাজ করতে পারলে, দেখুন যতদিন কাজ করতে পারবো, কাজের মধ্যে থাকবো তত ভালো। কাজ না করতে পারলে তখন ছুটি নেব। সুতরাং এখন কাজের মধ্যে থাকতে বেশি পছন্দ করি, কাজটাকেই আপন করে নিই, কাজটাকেই ভালোবাসি। তাপ উত্তাপ হয়, একদিন এসে দেখবেন কি অবস্থা হয়। এটাই তো আমি মানুষদের বলেছি যে আপনারা একদিন কষ্ট করুন, যেদিন ভোটটা দিতে যাবেন 23 এপ্রিল, কষ্ট করে রোদ উপেক্ষা করে দিন। আর আমি কথা দিচ্ছি, আপনাদের আর কষ্ট করতে হবে না। আগামী 5 বছর আমি আপনাদের জন্য কষ্ট করব। মানে যেরকম প্রত্যেক দিন আমার যা দৈনন্দিন জীবন করি, এখানেও তাই। তাতে হ্যাঁ, এবার ঠিক কি এখানে একটু খাওয়া দাওয়ার মধ্যে একটু রেস্ট্রিকশন নিয়ে এসেছি, একটু ফল টল খাওয়া, হালকা খাওয়া ইত্যাদি। আপনি তো একসময় রাজ্য সরকারের ভুরি ভুরি দপ্তর সামলেছেন, সেচ, কারা, বন, লম্বা লিস্ট। তা এবার জিতলে কি মন্ত্রিত্বের আশা রাখছেন? দেখুন, এটা তো দল ঠিক করে, মুখ্যমন্ত্রী নিজে ঠিক করেন। মুখ্যমন্ত্রী সবার ঠিক করার দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রীর। সুতরাং মুখ্যমন্ত্রী কী করবেন, এটা পুরো মুখ্যমন্ত্রীর ব্যাপার। উনি আমাকে ডেবরায় পাঠিয়েছেন। আগে প্রথম আমার লক্ষ্য হচ্ছে জনপ্রতিনিধি হওয়া, মানুষের দ্বারা নির্বাচিত হয়ে বিধায়ক হওয়া। তারপরে দল কি ঠিক করে রেখেছে, ঈশ্বরকে ঠিক করে রেখেছে, আর আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ঠিক করে রেখেছে তাই হবে। এবং তারা যেভাবে বিগত দিনও আমার কাজে লাগিয়েছেন, আগামী দিনেও যেভাবে কাজে লাগাতে চাইবেন, আমি সেভাবে কাজে লাগবো। এতে আমার কোথাও কোনো সমস্যা নেই। রাজনীতিক হিসেবে আপনার জনপ্রিয়তা অনস্বীকার্য, আর ব্যক্তি হিসেবেও মানুষ আপনাকে কাছের মানুষ বলেই মনে করে। তা প্রচারে কি এটা অ্যাডভান্টেজ? দেখুন, জনপ্রিয়তাটা হয় মানুষ কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে। নেত্রী আমায় স্নেহ করতেন, অভিষেক ভালোবাসতেন, ন্যাচারালি তারাই হয়তো আমাকে সুযোগ করে দিয়েছিলেন বলেই আমি যেটুকু অর্জন করেছি, আমি মনে করি বিকজ অফ মমতা ব্যানার্জি অ্যান্ড অভিষেক ব্যানার্জি। আর দিদিকে তো এই কারণে আমি বলতাম শি ইজ মাই মাদার ফিগার। তো সুতরাং মমতা ব্যানার্জিকে আজীবন, আমি যখন দলও ছেড়েছি দেখবেন আমি তখনও বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে মাতৃসম। আমি যতদিন বেঁচে থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। তো সুতরাং আমি তাদের কাছে কৃতজ্ঞ, এবং তারা আবার আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি সত্যি, আমি মানে আবার নতুন করে আমাকে যে আবার একটা রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য সত্যি আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমার মনে হয় যে আগামী দিনে নিশ্চিতভাবে সবাইকে নিয়ে পথ চলব, আর তৃণমূল কংগ্রেসের পতাকা পথ করে উড়বে, আর আমরা সবাই দলটা করব। আর জনপ্রিয়তা নেই যেটাকে বলছিলেন, আমি ওইটুকু বলি যে মমতাদির সাথে থাকলে এমনি হিরো, না থাকলে জিরো। নির্বাচনী প্রচারে ডেবরার কোনায় কোনায় ছুটে বেড়াচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আকাশ আট কুর্নিশ জানায় তাঁর এই প্রচেষ্টাকে। আজ এ পর্যন্তই। কালকে থাকছেন আকাশবার্তার সঙ্গে। জানতে চোখ রাখুন আগামীকাল সন্ধ্যে ঠিক 6:30টায় আকাশ আটে। ভালো থাকবেন।